আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো আমার এই হ্যান্ড ওয়াশের জারটা কালকেই আপনারা দেখেছেন যে আমি সাদা রঙের একটা কোট দিয়ে রেখেছিলাম। কালকে রং করতে পারিনি কারণ এই রংটা শুকিয়েছিল না শুকানোর কারণে আমি কালকে প্রিন্ট করতে পারিনি। তো আজকে আবার এটা নিয়ে বসেছি। তো এখন আমি ভেবেছি যে আমি এটাকে নিচে একটু ঘাসের মতো দিব, সবুজ সবুজ থাকবে, আর উপরে একটু ফুল দিব যেগুলো টিউলিপের মতো হবে বা গোলাপের মতো, এরকম কিছু একটা করব। তো সেই জন্য সাদা কোটের উপরে আমি প্রথমে একটু লাইট গ্রিন কালার দিয়ে এরকম করে কোট করেছি। তারপরে উপরে একটু ডার্ক গ্রিন দিয়েছি। ডার্ক গ্রিনের সাথে আবার আরেকটা কালার মানে ব্ল্যাক মিশিয়ে আরেকটা কালার মানে নতুন একটা কালার তৈরি করে সেটা দিয়ে, মানে এখানে মোট 3টা কালার আছে, লাইট গ্রিন, একটু ডার্ক গ্রিন আর ডার্কের সাথে আবার আরেকটু ব্ল্যাক মিশিয়ে কোট দিয়েছি। তো এভাবেই করেছি। উপরে একটু হালকা হালকা রেখেছি। এই যে উপর দিকটা মনে হচ্ছে ঘাস ঘাস সুন্দর, মানে ঝোপঝাড়ের মতো লাগছে। এবার তুলির সাহায্যে একটু পাতা পাতা ছোপ ছোপ করে দিতে হবে, যেন দেখে মনে হয় যে পাতা পাতা আছে। তো আমি সেটাই করছিলাম। পাতা পাতা দেওয়ার জন্য আমাকে এখানে 3টা রঙই ব্যবহার করতে হয়েছে। তো পাতা পাতা দেওয়ার জন্য আমি প্রথমে উপরের দিকগুলো, মানে যেই দিক দিয়ে আলো পড়ে, ঝোপঝাড়ে যেদিকে আলো পড়ে ওই দিকে আমি লাইট গ্রিন দিচ্ছিলাম, আর তার একটু নিচে ডার্ক গ্রিন, আর তারই আরও নিচে মানে যেখানে একদম ছায়া থাকে সেই দিকটা আমি ডার্ক গ্রিনের সাথে ব্ল্যাক মিক্স করে আর একটা নতুন কালার তৈরি করে সেটা দিব। এতে করে এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিকের মতো লাগবে। তো আমার এই কাজটা আজকেও কমপ্লিট হয়নি, কারণ মানে এটা না শুকালে আমি কাজ করতে পারতেছি না। প্রথমে শুকাইতে হবে, তারপরে অন্য কাজ করব। আর না শুকাইলে এটা কালার মিশে যাচ্ছে। তো ওটাকে আমি শুকানোর জন্য রেখে দিয়েছি। অনেক দিন একটু টক চটপটো টাইপের কিছু খাই না, তো আজকে আপুনিকে বললাম যে চলো আজকে কিছু খাওয়া যাক। আম্মু আসার সময় বাসা থেকে আম এনেছিল, তো সেই আমই ফ্রিজে ছিল। আপুনিকে বললাম যে আচ্ছা চলো আজকে আমের শরবত বানাই। এটাকে ইন্ডিয়ার দিকে মানে ভারতের দিকে এগুলোকে আম পান্না বলে। আমি আম পান্না বলবো না, আমাদের বাংলা ভাষায় কাঁচা আমের শরবত বলবো। তবে কাঁচা আম পোড়া শরবত, আমটাকে পুড়িয়ে নেওয়া হয়েছে। এতে করে হয়েছে কি, আমের শরবতটাতে মানে সুন্দর একটা স্মোকি স্মোকি ফ্লেভার এসেছে, যা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন মানে খুবই মজা এটা। তো প্রথমে করবেন কি, আমটাকে একটু পুড়িয়ে নেবেন। পুড়িয়ে নিলে যেরকম একটা স্মোকি ফ্লেভার আসবে। তারপরে আমের খোসাটা ছাড়িয়ে ওই আমের যে মানে মাংসটা ওইটাকে ছাড়িয়ে নিতে হবে। এই যে পুরানোর ফলে একদম সিদ্ধ হয়ে সুন্দর হয়ে গিয়েছে। আমি অবশ্যই এর আগে কখনো এরকম করে আমের শরবত বানিয়ে খাইনি। বাসায় যখন ছিলাম, মানে আমার গ্রামের বাড়িতে যখন ছিলাম, তখন তো প্রচুর আম ছিল আমাদের বাড়িতে। তো আম পেড়ে নিয়ে এসে আমরা সবাই কাজিনরা একসাথে, আবার আমার বাসার পাশে আমার একটা সখী আছে ছোট, ও আমার থেকে ছোট, ও আমার সাথে সবসময় খেলা করতো, আমার সাথে সবসময় থাকতো। তো ও আর আমি একসাথে আমের অনেক কিছুই খেয়েছি, আম এভাবে মেখে খেয়েছি, তবে এভাবে কখনো খাইনি। তো এখানে আমি একটু বিট লবণ আর মরিচের গুঁড়া গ্লাসের সাথে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে একটা সুন্দর কালার আসে, একটা সুন্দর ডেকোরেশন হয়ে যায়। এই যে এভাবে লাগিয়ে দিচ্ছিলাম। তো আমি যেটা বলছিলাম, আমি বড় হয়েছি শহরে। শহর থেকে হঠাৎ করে গ্রামে চলে আসার পরে আমি খুব একা হয়ে যাই, কারোর সাথে মিশতে পারছিলাম না। তো ওই ছিল ছোট, ওকে আমি যেভাবে বলতাম ও সেভাবে চলতো। তো ওর সাথে থাকতে আমার খুবই ভালো লাগতো। ও আমাকে ফলো করার চেষ্টা করতো, আমাকে খালামণি বলে ডাকে। মানে আমি যা করতাম ও সেভাবে চলার চেষ্টা করতো, এই জন্য ওকে আমার খুব ভালো লাগতো। আচ্ছা, ওর নামটা বলেই দিই, ওর নাম মাইমুনা। ওকে আমার খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে, তবে দীর্ঘদিন দেখা হয় না। দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমের শরবত বানানো শেষ হয়ে গেল। আমের শরবতটা বানানো কিন্তু একদম ইজি ছিল। প্রথমে আমটাকে পুড়িয়ে নিলাম, তারপরে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে একটু
পুদিনা পাতা আর বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম, একটু পানিও দিয়েছিলাম, এই তো হয়ে গেল। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আপনি বলল যে চলো ঘরে কিছু মুড়ি আছে, মোয়া বানানোর চেষ্টা করি। মোয়া বানানোর কথা শুনেই আমার মনে পড়ে গেল আমার সেই ছোট্টবেলার কথা। ছোটবেলাতে তো আমার কাছে মোয়া বানানো মানেই একটা বিশাল বড় উৎসবের মতোই মনে হতো। আমি বলেছি যে আমি যেহেতু শহরে বড় হয়েছি, তো আমি নানুর বাসায় যেতাম, খুবই আনন্দ হতো। নানুর বাসায় সবাই, অনেক মানুষ, খালাতো বোন, মামাতো বোন, সবাই একসঙ্গে যেতাম। তো একটা উৎসবের মতো হতো। শীতের সময় নানাকে দেখেছি সকালবেলা খেজুর গাছ থেকে খেজুরের রস পেড়ে এনে আমাদেরকে দিত। এখন সেই দিনগুলো কোথায় হারিয়ে গিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে নানুর বাড়িতে গিয়ে মোয়া বানানো মানে একটা উৎসবের মতো, সবাই মিলে খালামণিরা, তারপরে মামিরা সবাই মিলে একসাথে বানাইতে বসতো। আর মোয়া বানানো মানে তো আমরা এখন যেরকম অল্প একটা কড়াইতে করে করছি এরকম না। আমাদের নানির বাড়িতে মোয়া বানানো মানে ছিল বড় একটা বেতের ঝুড়ি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ধামা বলে বা কিছু একটা, এরকম কিছু একটা বলে। তো এইগুলো নিয়ে সবাই গোল হয়ে বসে মোয়া বানাতো। কি যে সুন্দর শীতের সকালে, মানে হালকা হালকা সকালে মিষ্টি রোদে পিঠ দিয়ে এরকম সবাই মিলে বসে মোয়া বানাতো। এটা যে খুবই মানে মধুর একটা স্মৃতি। আমাদের নানুর বাসায় অনেক খেজুর গাছ ছিল। আমি তো নানুর বাসায় দেখেছি যে নিজেরাই গুড় বানাইতো, মানে কি বলে, লোক থাকতো, ওরাই গুড় পেড়ে নিয়ে, মানে রস পেড়ে নিয়ে আসতো, রস পেড়ে নিয়ে এসে বড় একটা কড়াইয়ের মতো, ওইটাতে করে আমি ধানও সিদ্ধ করতে দেখেছি, আবার ওইটাতে করেই আবার ধুয়ে শীতের সময় গুড় বানাইতো বড় কড়াই। আমি বোঝাতে পারছি কিনা জানি না। তো ওখানে গুড় বানাতো, ওই গুড় দিয়ে যখন মুড়ি বানানো হতো, মোয়া বানানো হতো, কি যে মজা হতো। মোয়া আমি দেখেছি দুই রকমের, একরকম হচ্ছে এই যে গোল গোল করে শক্ত বড় বড়, আর আরেক রকম হতো যে শুধু মুড়ির সাথে গুড়টা নাড়তো, এটা গোল হতো না, মানে মুড়িগুলো একটা একটা অবস্থায় থাকতো, ছাড়া ছাড়া অবস্থায় থাকতো। ওইটাকে আবার আমরা বলি যে মুড়ি নাড়া, শুধু মুড়ি নাড়া বলি। তো আগে সেই সোনালি দিনগুলো কোথায় হারিয়ে গিয়েছে। আবার জানেন, যখন ওই যে শীতের সময় কুমড়া বড়ি দিত না, তখনও সবাই একসাথে আসতো। আমার আম্মু, ছোট খালামণি, সবাই, মানে মামিরা সবাই একসঙ্গে হতো, সবাই একসাথে কাজ করতো, খুবই মজা হতো। আবার নানুর বাড়িতে মানে কাজের জন্য যারা থাকতো তারা সবাই মিলে একসাথে কাজ করতো। আগে তো নানুর বাড়িতে অনেক মানুষ ছিল, আমরা গিয়ে দেখেছি, আমরা, তারপরে মামা মামি আর যারা কাজ করতো তারাও তো সবসময় নানুর বাড়িতেই থাকতো। আসলে আগের দিনগুলো খুব বেশি মিস করি। আগের মানুষগুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আগের দিনগুলোও হারিয়ে গিয়েছে। এই তো প্রায় 1 বছরের বেশি হয়ে গেল সেই নানুর বাড়িতে যাই না, যেখানে কত শৈশব, কত স্মৃতি। আচ্ছা, আমরা আমাদের মোয়া বানানোতে ব্যাক করি। আমরা চেয়েছিলাম মোয়ার মতো গোল গোল করে বানাতে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। আম্মুকে বললাম যে আম্মু কেন হলো না, আম্মু বলল যে গুড়টা মেবি বেশি জাল করা হয়ে গিয়েছে, এই জন্য আর হয়নি। এখনও মা খালাদের মতো এক্সপার্ট হয়ে উঠতে পারিনি। পরে আর কি করা, আমরা এইভাবেই খেলাম। এভাবে খেতেও ভালো লাগছিল, স্বাদ তো একই, শুধু একটা গোলাকৃতির হয়, একটা হয় না। পরে আমরা এভাবে জারে করে রেখে দিলাম। যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।